ক্লাস 12-এর ফিজিক্স ক্লাসে আজকে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞানের অন্তর্গত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো রিফ্র্যাকশন অন এ কার্ভড সারফেস বা বক্রতলে আলোর প্রতিফলন। আমাদের সিলেবাসে বক্রতলে আলোর প্রতিফলন এই টপিকের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হলো লেন্স। লেন্স কি জিনিস? না, ট্রান্সপ্যারেন্ট রিফ্র্যাক্টিং মিডিয়াম covered by two spherical surface is called lens. দুটি গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ ও প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স। সাধারণত আমরা দু ধরনের লেন্সের কথা জানি। লেন্সের ধারণা আমরা ক্লাস 10-এও একবার পেয়েছিলাম। টাইপস অফ লেন্স বলতে আমরা দু রকম লেন্সের কথা বুঝি। একটি হলো কনভেক্স লেন্স বা উত্তল লেন্স, আর একটি হলো কনকেভ লেন্স বা অবতল লেন্স। এই দু ধরনের লেন্স সম্পর্কে আমাদের বেসিক কিছু ধারণা রয়েছে। তার সত্ত্বেও এখানে কতগুলি ডায়াগ্রামের মাধ্যমে লেন্সের যে প্রধান প্রধান বিষয়গুলি সেগুলিকে এখানে দেখানো হয়েছে। যেমন ধরো, একটি কনভেক্স লেন্স কীরকম দেখতে হয়। কনভেক্স লেন্সের দুটি তলই উত্তল বা রিফ্র্যাক্টিং সারফেস বা প্রতিসারক তল, যে দুটি তল রয়েছে এই দুটি তল আসলে উত্তল, তাই একে আমরা কনভেক্স লেন্স বা উত্তল লেন্স বলি। এবং কনকেভ লেন্সের ক্ষেত্রে তার দুটি প্রতিসারক তলই অবতল, তাই একে আমরা নাম দিয়েছি অবতল লেন্স। তার মানে কনভেক্স আর কনকেভ লেন্সের বিষয়টা এখান থেকে বোঝা গেল। লেন্স যখন তৈরি করা হয় তার সম্পর্কেও একটা ধারণা দেওয়া হয়েছে, কেন উত্তল লেন্সের দুটি প্রতিসারক তল উত্তল এবং অবতল লেন্সের দুটি প্রতিসারক তল অবতল হয়, সেই ধারণাটা দেখো এই নিচের ডায়াগ্রামে দেওয়া হয়েছে। টু স্ফেরিক্যাল গ্লাস বল বা সলিড কাঁচের দুটি বল নেওয়া হয়েছে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এবারে দুটি বলকে যদি পরস্পরের মধ্যে এইভাবে প্রবেশ করানো হয় লেজার পদ্ধতিতে এবং বাকি এই সমগ্র অংশটুকুকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, এই বাকি অংশটুকুকে কেটে বাদ দিয়ে দিলে যে অংশটা পড়ে থাকে সেটাকে আমরা বলি উত্তল লেন্স, যার দুটি প্রতিসারক তল হলো উত্তল প্রকৃতির। ঠিক একইভাবে দুটি গোলীয় কাঁচের স্ফিয়ার বা গোলক যদি আমরা নিয়ে তার মাঝখানের অংশটিকে যদি আমরা সলিড গ্লাস বা নিরেট কাঁচ স্বচ্ছ মাধ্যম দ্বারা পরিপূর্ণ করি, তাহলে যে অংশটা পাওয়া যায় সেটাকে আমরা বলি অবতল লেন্স। কাজে উত্তল এবং অবতল লেন্স কিভাবে তৈরি হয় দেখা গেল। এর সঙ্গে আমরা জেনে নেব যে একটা লেন্সের কতগুলো প্যারামিটার রয়েছে, কতগুলো চলরাশি রয়েছে যার সাহায্যে আমরা লেন্সগুলিকে ডিফাইন করি। যেমন সাম ইম্পর্টেন্ট প্যারামিটার্স অফ লেন্স কী কী থাকে? সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, অর্থাৎ এই লেন্সগুলি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রগুলিকে বলা হয়েছে বক্রতা কেন্দ্র। তার মানে আমাদের ছবিতে C1 C2 C1 ড্যাশ C2 ড্যাশ এরা হলো বক্রতা কেন্দ্র। রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ, লেন্স যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ। R1 R2 R1 ড্যাশ R2 ড্যাশ এরা সবাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, অর্থাৎ দুটি যে বক্রতা কেন্দ্র তাদের যে সংযোজক সরল রেখা সেই সরল রেখাকে বলা হয় এই লেন্স দুটির প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। আমাদের ছবিতে XY এবং X', Y', এ দুটি হলো প্রধান অক্ষ। আর রয়েছে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। এই অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র সম্পর্কে এর পরের অংশে আমরা ডিসকাস করব একটি ডায়াগ্রামের সাহায্যে। শুধু জেনে রাখবো, ছবিতে এই ও দিয়ে যে দুটো বিন্দুকে দেখানো হয়েছে এই দুটি হচ্ছে আমাদের লেন্সের অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। এই ছবিতে দেখো একটি লেন্সের আলোক কেন্দ্র সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এখানে একটি উত্তল লেন্সের ডায়াগ্রাম দেখানো হয়েছে, যে উত্তল লেন্সের দুটি প্রতিসারক তল L1 L2 উত্তল লেন্স। একটি আলোক রশ্মি প্রথম প্রতিসারক তলের উপর বা যে কোনো একটি প্রতিসারক তলের উপর তির্যকভাবে আপতিত হয়েছে। তারপর আপতিত হওয়ার পর এই আলোক রশ্মি লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হয়েছে এবং আর বিন্দুতে দ্বিতীয়বার প্রতিসরণের পর আবার বায়ু মাধ্যমে নির্গত হয়েছে। এখানে যদি লেন্সের ডান দিকের মাধ্যমটি এবং বাঁ দিকের মাধ্যমটি একই থাকে, ধরে নেওয়া যাক উভয় ক্ষেত্রেই এখানে এয়ার বা বায়ু মাধ্যম রয়েছে, তাহলে এমন একটি আলোকরশ্মি পাওয়া যায় যা কিনা লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হয়ে নির্গত হওয়ার ফলে আপতিত আলোকরশ্মি এবং লেন্স থেকে নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরালভাবে থাকে। আবার বলছি, লেন্সের কোনো একটি প্রতিসারক তলে একটি আলোকরশ্মি তির্যকভাবে আপতিত হয়ে লেন্স দ্বারা প্রতিসরণের পর দ্বিতীয় তল থেকে নির্গত আলোকরশ্মি যদি প্রথম প্রতিসারক তলে আপতিত আলোকরশ্মির সাথে সমান্তরালভাবে থাকে, তাহলে ওই আলোকরশ্মি
লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হওয়ার সময় লেন্সের প্রধান অক্ষ এক্স ওয়াইকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় ওই লেন্সের অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। কাজে আলোক কেন্দ্র ডেফিনেশনটা এবং সেই সঙ্গে এই ডায়াগ্রামটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার লেন্সের মধ্যে সবসময় একটি নির্দিষ্ট স্থির বিন্দু হয়, এটা যে কোনো বিন্দুর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাহলে আমরা খেয়াল রাখবো পি কিউ এম এই আপতিত আলোকরশ্মির গতিপথ এবং দ্বিতীয় তল থেকে নির্গত আলোকরশ্মি আর এস এরা পরস্পর সমান্তরালভাবে থাকে, সেই বিন্দুটিকে আমরা বলছি আলোক কেন্দ্র। অর্থাৎ এই আলোকরশ্মি যে পথে গেলে এই কাণ্ডটা ঘটবে, অর্থাৎ এরা দুজন সমান্তরাল হবে, লেন্সের মধ্যে আলোকরশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটিকে আমরা বলছি তার অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র সম্পর্কে এখানে কয়েকটি পয়েন্ট বলে দেওয়া হয়েছে, যেমন ইজ দ্য অপটিক্যাল সেন্টার ফর দ্য লেন্স L1 L2 ও বিন্দু, there is no deviation of light ray passing through the optical center। অর্থাৎ আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে কোনো আলোকরশ্মি গেলে তার কোনো বিচ্যুতি হয় না। এটা আমাদের খেয়াল রাখতে হবে এমসিকিউ প্রশ্নের জন্য, যে আলোক কেন্দ্রগামী কোনো আলোকরশ্মির কোনো রকম বিচ্যুতি হয় না। আর 3 নম্বর বৈশিষ্ট্য হলো আলোক কেন্দ্রের যে অপটিক্যাল সেন্টার ইজ এ সিঙ্গেল ফিক্সড পয়েন্ট। অর্থাৎ যে কোনো একটি নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র একটি মাত্র নির্দিষ্ট স্থির বিন্দু। একটি নির্দিষ্ট লেন্সের জন্য আলোক কেন্দ্র সর্বদা একটি মাত্র নির্দিষ্ট স্থির বিন্দু হয়, বিভিন্ন বিন্দু কিন্তু আলোক কেন্দ্রের ক্ষেত্রে পাওয়া যায় না। পরীক্ষায় এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে সেগুলি হলো, এখানে দেখো একটা উদাহরণ হিসাবে কোশ্চেন দেখানো হয়েছে, আলোক কেন্দ্র কি লেন্সের বাইরে থাকতে পারে। প্রথমত আলোক কেন্দ্রের সংজ্ঞা আমরা জানবো, আলোক কেন্দ্রর ডায়াগ্রামটা আমরা জানবো, আলোক কেন্দ্রের 3টি বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে। এছাড়াও যে বিষয়টা আমরা জানবো, যে অনেক সময় প্রশ্ন দেওয়া হয় আলোক কেন্দ্র কি লেন্সের বাইরে থাকতে পারে, ক্যান অপটিক্যাল সেন্টার বি সিচুয়েটেড আউটসাইড দ্য লেন্স। অর্থাৎ এই ডায়াগ্রামটিতে দেখো আমরা দেখেছি যে লেন্সের আলোক কেন্দ্র সব এই উত্তল লেন্সের ক্ষেত্রে ভেতরে অবস্থিত। তাহলে এরকম কি কখনো ঘটনা ঘটতে পারে যে এমন কোনো লেন্স পাওয়া গেল যার আলোক কেন্দ্র লেন্সের মধ্যে অবস্থিত হলো না? এর উত্তরটা নিয়ে আমরা এর পরের অংশে আলোচনা করেছি যে আলোক কেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে কি না। এই অংশে আলোক কেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে কিনা সেই সম্পর্কে দুটি ধারণা দেওয়া হয়েছে। দেখো উত্তরটি হবে লেন্সের বাইরে অবস্থিত আলোক কেন্দ্র, অর্থাৎ আলোক কেন্দ্র কিন্তু লেন্সের বাইরে থাকতে পারে। কখন থাকতে পারে? এখানে একটি লেন্সের আকৃতি দেখানো হয়েছে, এই ধরনের লেন্সের একটি তল হলো উত্তল, খেয়াল করে দেখো এই পাশের তলটি হচ্ছে উত্তল আর এই পাশের তলটি হচ্ছে অবতল, তাই এই ধরনের লেন্সকে আমরা বলি উত্তলাবতল লেন্স বা কনকেভো কনভেক্স লেন্স। আবার বলছি, এই ধরনের লেন্সের একটি তল হলো উত্তল আর একটি তল হলো অবতল, তাই এই ধরনের লেন্সকে আমরা বলি উত্তলাবতল লেন্স। উত্তলাবতল লেন্সের ক্ষেত্রে যদি একটি আলোকরশ্মির গতিপথ দেখা যায়, তাহলে পি কিউ আলোকরশ্মিটা পি থেকে কিউ বিন্দুতে গেল, প্রথম প্রতিসারক তলটা অবতল, ফলে সে অবতল লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার ফলে যে ঘটনাটা ঘটবে সে অভিলম্বের দিকে সরে যাবে এবং প্রতিসরণ ঘটবে এবং আর বিন্দু থেকে পুনরায় প্রতিসৃত হয়ে নির্গত হবে। এখন মজার ব্যাপার হলো যে এই যে আলোকরশ্মিটা, এই আলোকরশ্মি যেটা আপতিত রশ্মি আর নির্গত রশ্মি এরা পরস্পর সমান্তরাল, খেয়াল করে দেখো পি কিউ আপতিত রশ্মি এবং আর এস নির্গত রশ্মি এরা পরস্পর সমান্তরাল। তার মানে এই অবস্থায় এই আলোকরশ্মিটা লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে। কিন্তু মজার ব্যাপার, যেহেতু এখানে লেন্সটি উত্তলাবতল লেন্স, তাই আলোকরশ্মি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় লেন্সের প্রধান অক্ষকে লেন্সের ভেতরে ছেদ করতে পারেনি। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব, এই কিউ আর অর্থাৎ লেন্সের মধ্যে দিয়ে আলোকরশ্মির যে গতিপথ, সেই গতিপথটাকে পিছন দিকে বর্ধিত করা হয়েছে, এক্সট্রাপোলেট করা হয়েছে। করলে দেখা যাচ্ছে যে এই গতিপথটা লেন্সের প্রধান অক্ষ এক্স ওয়াইকে ও বিন্দুতে ছেদ করে। কাজে এক্ষেত্রে এই ও বিন্দুটি হবে এই উত্তলাবতল লেন্সটির আলোক কেন্দ্র বা কনকেভো কনভেক্স লেন্সটির আলোক কেন্দ্র। তার মানে এর ক্ষেত্রে বা উত্তলাবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু আলোক কেন্দ্র লেন্সের বাইরে অবস্থিত হতে পারে। দ্বিতীয় আরেকটি উদাহরণ এখানে দেখানো হয়েছে, দেখো এখানে লেন্সটির দুটি তল, একটি হচ্ছে এই পাশের তলটি, এই পাশের তলটি হচ্ছে অবতল আর এই পাশের তলটি হচ্ছে উত্তল, তাই এই লেন্সটির নাম দেওয়া হয়েছে
অবতলোত্তল লেন্স, অবতলোত্তল লেন্স বা কনভেক্সো কনকেভ লেন্স এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। একটি আলোকরশ্মি পিকিউ এসে পড়েছে, সেখান থেকে প্রতিসৃত হয়েছে এবং সেখান থেকে আবার আরএস পথে নির্গত হয়েছে। তাহলে এখানে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, কিন্তু এই কিউআর রশ্মিটা লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হওয়ার সময় প্রধান অক্ষকে ছেদ করেনি, লেন্সের ভেতরে ছেদ করেনি। তাই আমরা কিউআর রশ্মিটাকে বর্ধিত করেছি। কিউআর রশ্মিটা লেন্সের প্রধান অক্ষ এক্স ওয়াইকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এক্ষেত্রে ও বিন্দু হলো এই অবতলোত্তল লেন্সটির বা কনভেক্সো কনকেভ লেন্সটির আলোক কেন্দ্র। তার মানে যদি প্রশ্ন দেওয়া হয় যে আলোক কেন্দ্র কি লেন্সের বাইরে থাকতে পারে, হ্যাঁ নিশ্চয়ই পারে। সেক্ষেত্রে উদাহরণ হলো উত্তলাবতল লেন্স বা অবতলোত্তল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র লেন্সের বাইরে অবস্থিত হতে পারে। এই ডায়াগ্রাম দুটি এবং এই যুক্তিটা তোমরা একটু খেয়াল রাখবে। পরীক্ষায় অনেক সময় ডায়াগ্রাম দিতে পারে অথবা এমসিকিউ বা এসিকিউ আকারেও এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে। এছাড়াও আমরা লেন্সের যে বিষয়টা সম্পর্কে প্রধান জানি সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ফোকাস পয়েন্ট বা মুখ্য ফোকাস বিন্দুর ধারণা, অভিসারী লেন্স বা কনভার্জিং লেন্স বা কনভেক্স লেন্স উত্তল লেন্স তাকে বলা হয়, আর ডাইভার্জিং লেন্স বা অপসারী লেন্স বা অবতল লেন্স বা কনকেভ লেন্স তাকে বলা হয়। তার প্রধান কারণ হচ্ছে আমরা একটি কনভেক্স লেন্সের কথা যদি ভাবি, তাহলে কনভেক্স লেন্সকে অনেকগুলি ছোট ছোট প্রিজমের সমষ্টি হিসাবে ভাবা যায়। যে প্রিজমগুলোর ভূমি, খেয়াল করে দেখো এই ডায়াগ্রামটিতে, যে প্রিজমগুলোর ভূমি লেন্সের আলোক কেন্দ্রের দিকে, অর্থাৎ উপরের অংশের প্রিজমগুলোর ভূমি আলোক কেন্দ্রের দিকে বা নিচের দিকে, এবং নিচের অংশের প্রিজমগুলোর ভূমি উপরের দিকে অবস্থিত। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির যখন প্রতিসরণ ঘটে তখন আমরা জানি তা ভূমির দিকে বেঁকে যায়। তার মানে কনভেক্স লেন্স বা উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মিগুলি যদি এইভাবে প্রতিসৃত হয় তাহলে প্রত্যেকটি প্রিজমই আলোক রশ্মিগুলিকে একটি বিন্দুতে অভিসারিত করে বা একটি বিন্দুতে মিলিত করে। তাই এই ধরনের লেন্সকে আমরা বলি কনভেক্স লেন্স, যার বৈশিষ্ট্য হলো এটি একটি অভিসারী লেন্স, অর্থাৎ উত্তল লেন্স একটি অভিসারী লেন্স বা কনভার্জিং লেন্স, যেখানে আলোক রশ্মিগুলি প্রতিসরণের পর একটা বিন্দুতে মিলিত হয় বা কনভার্জ করে। দিস ইজ দ্য কনভার্জিং পয়েন্ট। ঠিক একইভাবে যদি আমরা অবতল লেন্সের কথা ভাবি তাহলে দেখা যায় যে অবতল লেন্সের ক্ষেত্রে সেটিকেও আমরা অনেকগুলি ছোট ছোট প্রিজমের সমষ্টি হিসাবে ভাবতে পারি, যে প্রিজমগুলোর উপরের অংশগুলির ভূমি উপরের দিকে এবং নিচের প্রিজমগুলোর ভূমি দেখুন নিচের দিকে অবস্থিত। তাহলে স্বাভাবিকভাবে অবতল লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মি প্রতিসৃত হয়ে প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়, অর্থাৎ তারা সবাই প্রধান অক্ষের উপর কোনো বিন্দুতে মিলিত না হয়ে প্রধান অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। প্রধান অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। কাজেই সেই বিন্দুটিকে আমরা বলছি ওই অবতল লেন্সের মুখ্য ফোকাস বিন্দু, এবং সেক্ষেত্রে এখানে পি হলো মুখ্য ফোকাস বিন্দু আর এখানে এই পিছন দিকে যে বিন্দুটা আমরা পাবো সেটি হলো মুখ্য ফোকাস বিন্দু। বৈশিষ্ট্য হলো যে অবতল লেন্সের ক্ষেত্রে তাহলে আমরা প্রতিসরণের পর কতগুলি অপসারী আলোক রশ্মি পাই, তাই অপসারী লেন্স অবতল লেন্সকে বলা হয় বা কনকেভ লেন্সকে একটি ডাইভার্জিং লেন্স হিসাবে বিবেচনা করা হয়। এরপরের ডায়াগ্রামগুলিতে দেখো প্রিন্সিপাল ফোকাস বা মুখ্য ফোকাস বিন্দুর ধারণা আরও পরিষ্কারভাবে এবং ডায়াগ্রামের সাহায্যে দেওয়া হয়েছে এই দু ধরনের লেন্সের ক্ষেত্রেই, অর্থাৎ কনভেক্স লেন্স বা উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস বিন্দুর ধারণা যে বিন্দুতে মিলিত হয়, মুখ্য ফোকাস বিন্দুতে যেহেতু আলোক রশ্মিগুলি সত্যি সত্যি মিলিত হয়েছে, তাই এই কনভেক্স লেন্স বা উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস বিন্দু একটি রিয়েল ইমেজ বা সদ্বিম্ব হয়। ঠিক একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু ফোকাস পয়েন্ট আসলে লেন্সের পিছন দিকে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। আলোক রশ্মিগুলি যেহেতু প্রতিসরণের পর অপসারী আলোক রশ্মিতে পরিণত হয়, অর্থাৎ লেন্স থেকে বাইরের দিকে চলে যায়, তাই তাদেরকে পিছন দিকে বর্ধিত করা হলে তারা আসলে প্রধান অক্ষের উপরে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে এই ঘটনা থেকে আমরা ফোকাস পয়েন্টের আরেকটা ধারণা পাই, সেটা হলো কনকেভ লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দু লেন্সের পিছন দিকে অবস্থিত হয়, অর্থাৎ এটি একটি ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব। এখানে সত্যি সত্যি কোনো আলোকরশ্মি এখান থেকে আসে না, কিন্তু সামনে থেকে দেখলে মনে হয় যেন এই অপসারী আলোকরশ্মিগুলি লেন্সের পিছনে অবস্থিত একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তাই এই ধরনের
ফোকাস বিন্দুকে আমরা বলি অসৎ বিম্ব, অর্থাৎ অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস বিন্দু একটি অসৎ বিম্ব এবং উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস বিন্দু একটি রিয়েল ইমেজ বা সৎবিম্ব হবে। অর্থাৎ মুখ্য ফোকাস বিন্দু উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের সামনে এবং অবতল লেন্সের ক্ষেত্রে লেন্সের পিছন দিকে অবস্থিত হবে। এই দুটো ঘটনা আমরা একটু খেয়াল রাখবো। লেন্সের এই অংশ থেকে যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখানে কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে, সেই কোয়েশ্চেনগুলো সম্পর্কে তোমাদের এখানে একটু আইডিয়া দেওয়া যাক। যেমন কোয়েশ্চেন 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডিফাইন ফোকাস পয়েন্ট ফর কনভেক্স অ্যান্ড কনকেভ লেন্স। উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দুর সংজ্ঞা দাও। ড্র দ্য রে ডায়াগ্রাম। অর্থাৎ যখনই এই ধরনের সংজ্ঞা চাওয়া হবে, এই সংজ্ঞার সাথে অবশ্যই যে দুটো রশ্মি চিত্র বা রে ডায়াগ্রাম তোমাদের দেখানো হলো সেই দুটো উল্লেখ করতে হবে। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ সেকেন্ডারি ফোকাস পয়েন্ট? গৌণ ফোকাস বিন্দু কি? রে ডায়াগ্রাম ফর কনভেক্স অ্যান্ড কনকেভ লেন্স। অর্থাৎ গৌণ ফোকাস বিন্দু বলতে কি বোঝায় এবং উত্তল ও অবতল লেন্সের ক্ষেত্রে গৌণ ফোকাস বিন্দুর রশ্মিচিত্র কিরকম দেখতে হবে। এর পরের যে অংশটা রয়েছে সেটা হলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে দেখো তোমাদের যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটি হলো হোয়াট ইজ দ্য নাম্বার অফ প্রিন্সিপাল ফোকাস অ্যান্ড সেকেন্ডারি ফোকাস ফর কনভেক্স অ্যান্ড কনকেভ লেন্স। উত্তল ও অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস ও গৌণ ফোকাসের সংখ্যা কতগুলি? উত্তল ও অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস ও গৌণ ফোকাসের সংখ্যা কতগুলি? কোশ্চেন নাম্বার 4, ডেফিনেশন। যে ডেফিনেশনগুলো পরীক্ষায় আসে, যেটা একটু আগেই তোমাদের ডিসকাস করা হলো, সেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ এবং অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র, এগুলোর সংজ্ঞা এবং তার সাথে সাথে সেগুলির ডায়াগ্রাম। এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা একটু প্র্যাকটিস করে রাখবো। তোমাদের কাজ হলো এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই নিজেরা খাতায় লিখবে এবং অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে যে প্রশ্নের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা দেখার জন্যে। বিশেষ করে এই জায়গাগুলো থেকে কিন্তু কিছু রশ্মিচিত্র এবং রে ডায়াগ্রাম অবশ্যই পরীক্ষায় আসতে পারে। এর পরের অংশে লেন্সের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের ফলে কিভাবে তার প্রতিবিম্বগুলি গঠিত হয় সেই সম্পর্কিত কতগুলি ডায়াগ্রাম তোমাদের এখানে দেখানো হয়েছে। এই ডায়াগ্রামগুলি তোমরা অবশ্যই এখান থেকে খাতায় আঁকবে এবং প্র্যাকটিস করে রাখবে। যে কোনো ডায়াগ্রাম যে কোনো সময় পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে বা এই ডায়াগ্রামগুলি দিয়ে অনেক সময় কিছু প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে দিতে পারে। কাজেই আমরা দু ধরনের লেন্স পেয়েছি, একটি কনভেক্স লেন্স আর একটি কনকেভ লেন্স। লেন্সের ক্ষেত্রে তার ম্যাগনিফিকেশন বা বিবর্ধনের একটি সম্পর্ক আমরা জানি, এম ইজ ইকাল টু মাইনাস আই বাই ও। আই হচ্ছে ইমেজ সাইজ, ও হচ্ছে অবজেক্ট সাইজ বা প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ। ভি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব আর ইউ হচ্ছে বস্তু দূরত্ব। কাজে এখান থেকে যে ফর্মুলাটা আমরা পাই সেটা হচ্ছে এম ইজ ইকাল টু মাইনাস আই বাই ও ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ। এখন মজার ব্যাপার, এই মাইনাসটা কেন দেওয়া হয়? কারণ অনেক সময় এই বস্তুর উপর দিকে অর্থাৎ প্রধান অক্ষের উপর দিকে যদি প্রতিবিম্ব সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে তোমার প্রতিবিম্বটাকে ধনাত্মক এবং নিচের দিকে হলে ঋণাত্মক ধরা হয়। কাজেই ইউটা বা ভিটা যদি বা আইটা যদি নেগেটিভ হয় তাহলে ওটা পজিটিভ, তার মানে এই পুরো অনুপাতটা আসলে ঋণাত্মক হয়। কিন্তু ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন যেহেতু সর্বদা ধনাত্মক, তাই পুরো রাশিটিকে ধনাত্মক করার জন্য আগে একটি ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়। যাই হোক, সেক্ষেত্রে আমরা ইমেজ ফরমেশন বাই কনভেক্স লেন্স বা উত্তল লেন্স দ্বারা কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তার কতগুলি ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। প্রথম কেস হলো অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি বা বস্তু অসীমে অবস্থিত। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? যদি আলোকরশ্মিগুলি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয় মুখ্য ফোকাস বিন্দু বা প্রিন্সিপাল ফোকাস পয়েন্টে। আর যদি আলোকরশ্মিগুলি প্রধান অক্ষের সাথে তির্যকভাবে এসে পড়ে তাহলে তারা লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে গৌণ ফোকাস তলে অবস্থিত কোনো একটি গৌণ ফোকাস বিন্দু F1 বা সেকেন্ডারি ফোকাস পয়েন্টে মিলিত হয়। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে এক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বটা ফোকাস তলে গঠিত হবে। 2 নম্বর কেস হচ্ছে যেখানে একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে, সেখানে প্রতিবিম্বের উপস্থিতি হলো যে প্রতিবিম্ব অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে অবস্থিত, অর্থাৎ PQ
অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে রয়েছে। সেক্ষেত্রে আমরা জানি যে লেন্সের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ বিবেচনায় আমরা প্রধানত দুটি বা তিনটি আলোকরশ্মি ব্যবহার করি। এখানে দুটো ব্যবহার করা হয়েছে, একটি হলো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যা লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে ফোকাস বিন্দু দিয়ে যায়, এটি হলো ফোকাস বিন্দু। আরেকটি লেন্সের আলোক কেন্দ্রগামী আলোকরশ্মি যার কোনো রকম বিচ্যুতি ঘটে না, অর্থাৎ সেটি লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে সোজা পথে নির্গত হয়। কাজেই এই দুটো আলোকরশ্মিকে ব্যবহার করে আমরা পি কিউ বস্তুর পি ড্যাশ কিউ ড্যাশ প্রতিবিম্ব পাই। এখানে এফ এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ও থেকে কিউ ড্যাশ পর্যন্ত হলো প্রতিবিম্ব দূরত্ব, যেটি ধনাত্মক, যেহেতু আলোকরশ্মি যেদিকে যাচ্ছে সেই দিকে পরিমাপ করা হয়েছে। ও থেকে কিউ এটি হচ্ছে বস্তু দূরত্ব, এটি এক্ষেত্রে ঋণাত্মক, যেহেতু আলোকরশ্মি যেদিক থেকে আসছে ইউটাকে পরিমাপ করতে তার বিপরীত দিকে যেতে হচ্ছে, এবং যেহেতু ফোকাসটা উত্তল লেন্সের সামনে অবস্থিত তাই সেক্ষেত্রে এফ এর মানটাও পজিটিভ। তাই এক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হলো প্রতিবিম্ব রিয়েল বা সদ, ইনভার্টেড বা অবশীর্ষ অর্থাৎ বস্তুর সাপেক্ষে উল্টে গেছে, ডেমিনিশড ইন সাইজ বা আকারে ছোট, এবং গঠিত হয়েছে বিটুইন এফ অ্যান্ড সি অর্থাৎ মুখ্য ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থিত হয়েছে। ঠিক একই পদ্ধতি ফলো করে আমরা এর পরবর্তী যে লেন্সের ডায়াগ্রামগুলো সেগুলো এখানে দেখিয়েছি, তোমরা ডায়াগ্রামগুলো অবশ্যই খেয়াল করবে এবং প্র্যাকটিস করে রাখবে। 3 নম্বর কেস হলো অবজেক্ট ইজ অ্যাট সেন্টার অফ কার্ভেচার বা বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। সেক্ষেত্রে ডায়াগ্রাম ব্যবহার করে আমরা দেখতে পাই যে এক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হলো কি, প্রতিবিম্ব রিয়েল বা সৎ প্রতিবিম্ব, ইনভার্টেড বা অবশীর্ষ অর্থাৎ বস্তুর সাপেক্ষে উল্টো, অ্যাট সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ লেন্সের একদিকে বক্রতা কেন্দ্রে যদি বস্তুকে রাখা হয় তাহলে তার বিপরীত দিকের যে বক্রতা কেন্দ্র সেখানে বস্তুটির প্রতিবিম্ব গঠিত হবে। সেম সাইজ অ্যাজ অবজেক্ট অর্থাৎ এক্ষেত্রে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার পরস্পর সমান হবে। যেহেতু বস্তু ও প্রতিবিম্বের আকার পরস্পর সমান তাই এক্ষেত্রে আমরা বলতে পারি লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন এম এর ভ্যালু হবে 1। 4 নম্বর যে ডায়াগ্রামটা দেখানো হয়েছে, 4 নম্বর ডায়াগ্রামে অবশ্যই আমরা খেয়াল রাখবো যে এটি একটি গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম, যেখানে বস্তুকে বক্রতা কেন্দ্র এবং এফ বা ফোকাস বিন্দুর মাঝখানে রাখা হয়েছে। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান বা গঠনটা এইভাবে তৈরি হয়। প্রত্যেক ক্ষেত্রে আমরা দুটো করে আলোকরশ্মি ব্যবহার করেছি, একটি প্রধান অক্ষের সমান্তরাল মুখ্য ফোকাস দিয়ে নির্গত হয়েছে এবং দ্বিতীয়টি আলোক কেন্দ্রগামী যা আলোক কেন্দ্র বরাবর সোজা পথে নির্গত হয়েছে। এক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হলো প্রতিবিম্ব রিয়েল বা সদ, ইনভার্টেড অর্থাৎ বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব উল্টে গেছে, ম্যাগনিফাইড অ্যান্ড বিটুইন ইনফিনিটি অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন ঘটেছে। ছবি থেকেই বুঝতে পারো যে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে এবং প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র ও অসীম তার মাঝখানে অবস্থিত হয়েছে। এটি আরেকটি গুরুত্বপূর্ণ ছবি, এখানেও ভি পজিটিভ, এফ পজিটিভ এবং ইউ নেগেটিভ ধরা হয়েছে, যেহেতু আলোকরশ্মির গতিপথের উপর নির্ভর করে আমরা এই চিহ্নগুলিকে নির্ধারণ করি। এর পরের যে অংশটি রয়েছে সেই পরের যে ডায়াগ্রামটি 5 নম্বর ডায়াগ্রাম, সেখানে দেখো বস্তুকে ফোকাস বিন্দুতে রাখা হয়েছে। বস্তুকে যদি ফোকাস বিন্দুতে রাখা হয় কোনো একটি লেন্সে তাহলে সেক্ষেত্রে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ফোকাস দিয়ে যায়, আরেকটি আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায় এবং দেখা যায় এই দুটি আলোকরশ্মি পরস্পর সমান্তরাল হয়ে যায়। যেহেতু এরা সমান্তরাল তাই তারা এদিকে কোথাও মিলিত হয় না, তার মানে থিওরিটিক্যালি আমরা বলতে পারি যে আলোকরশ্মি দুটি পরস্পর অসীমে মিলিত হয়েছে। সুতরাং এক্ষেত্রে বস্তু যদি কোনো একটি লেন্সের ফোকাসে থাকে তাহলে তার প্রতিবিম্ব অসীম দূরত্বে গঠিত হয়। এটি খুব স্বাভাবিক, কারণ আমরা জানি বস্তু যদি অসীমে থাকে তাহলে তার প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়। ঠিক উল্টোটাও সত্যি, বস্তুকে যদি লেন্সের ফোকাস বিন্দুতে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। এক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে রিয়েল বা সদ, ইনভার্টেড বা অবশীর্ষ এবং হাইলি ম্যাগনিফাইড। যেহেতু প্রতিবিম্ব অসীমে গঠিত হবে তাই প্রতিবিম্ব অত্যন্ত বেশি পরিমাণে বিবর্ধিত হয়ে থাকবে, যেটিকে আমরা হয়তো পর্দায় ধরতেই পারবো না, এতটাই বিবর্ধিত হয়ে যাবে যেহেতু তারা অসীমে গঠিত হয়েছে। এর পরের ডায়াগ্রামটি সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখো এটিকে দুটি স্টার দেওয়া হয়েছে। অবজেক্ট ইজ প্লেসড বিটুইন অপটিক্যাল সেন্টার অ্যান্ড ফোকাস পয়েন্ট অর্থাৎ বস্তুকে কোনো একটি লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখা হয়েছে। আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যদি একটি বস্তুকে রাখা হয় তাহলে দেখা যায়
প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে ফোকাস দিয়ে গেছে এবং আরেকটি আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেছে। এরা কখনোই সামনের দিকে মিলিত হবে না, অর্থাৎ এদেরকে সামনে বর্ধিত করলে এরা মিলিত হবে না, কারণ এই আলোকরশ্মি দুটি অপসারী আলোকরশ্মি, একটি আরেকটির থেকে দূরে সরে যাচ্ছে। তাই এদের দ্বারা প্রতিবিম্বের গঠন জানতে গেলে আলোকরশ্মি দুটিকে দেখো পিছন দিকে বর্ধিত করা হয়েছে। পিছন দিকে বর্ধিত করলে তারা পি ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে, সেখান থেকে একটি লম্ব টানা হয়েছে। সুতরাং পি কিউ বস্তুর একটি প্রতিবিম্ব তৈরি হয়েছে পি ড্যাশ কিউ ড্যাশ। খেয়াল করো, এক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হলো প্রতিবিম্ব অসৎ। কেন? কারণ এখান থেকে সত্যি সত্যি কোনো আলোকরশ্মি আসছে না। আমাদের মনে হচ্ছে, এখানে যদি চোখ রেখে আমরা তাকাই তাহলে আমাদের মনে হচ্ছে আলোকরশ্মি যেন পি ড্যাশ কিউ ড্যাশ থেকে আসছে, তাই প্রতিবিম্ব অসৎ। ইরেক্ট বা সমশীর্ষ, অর্থাৎ বস্তু প্রধান অক্ষের উপরে থাকলে প্রতিবিম্ব প্রধান অক্ষের উপর দিকেই অবস্থান করছে। আর বৈশিষ্ট্য কি? ম্যাগনিফাইড বা আকারে বড়, অর্থাৎ প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় বিবর্ধিত হয়েছে। তার মানে এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যদি ইউটা এফ এর থেকে ছোট হয়, অর্থাৎ বস্তুকে ফোকাস বিন্দুর মাঝখানে রাখা হয়, মুখ্য ফোকাসের ভেতরে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব অসৎ হয়, প্রতিবিম্ব সমশীর্ষ হয় এবং প্রতিবিম্ব আকারে বড় হয়। সুতরাং কোনো ছোট বস্তুকে বিবর্ধিত করে এবং সোজা করে দেখার জন্যে আমরা এই পদ্ধতিতে একটি উত্তল লেন্সকে ব্যবহার করি। দেখো সেটি এখানে লেখা হয়েছে যে কনভেক্স লেন্স ইউজড অ্যাজ ম্যাগনিফাইং গ্লাস। উত্তল লেন্সকে এই শর্তে একটি বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করা হয়। পরীক্ষায় যে প্রশ্নটি আসে যে উত্তল লেন্সকে কিভাবে বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করবে তা একটি রশ্মিচিত্রের সাহায্যে দেখাও, তখন আমাদের এই ডায়াগ্রামটা আঁকতে হবে এবং এই ডায়াগ্রামের সাহায্যে কিভাবে একটি উত্তল লেন্স কোনো একটি বস্তুর বিবর্ধিত কিন্তু সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। যদিও প্রতিবিম্বকে পর্দায় ধরা যাবে না, এটি অসৎ, সেই ঘটনাটি দেখানো হয়েছে। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা 6টা ডায়াগ্রাম পেলাম, যার মধ্যে কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ এবং এই ডায়াগ্রামগুলি কিন্তু আমরা খেয়াল রাখবো। আর অবতল লেন্সের ক্ষেত্রে যদি কোনো রশ্মিচিত্র চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই ডায়াগ্রামটা এরকম দেখতে হয়। অবতল লেন্সের ক্ষেত্রে কেবলমাত্র একটাই বৈশিষ্ট্যযুক্ত প্রতিবিম্ব পাওয়া যায়। ইমেজ ফরমেশন বাই কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা পেতে পারি যে এখানে ইমেজটা হচ্ছে ভার্চুয়াল বা অসৎ। দেখো এখানে বস্তুকে পি কিউতে রাখা হয়েছে, প্রধান অক্ষের সমান্তরাল এসে আলোকরশ্মি অভিসারী আলোকরশ্মি অপসারী আলোকরশ্মিতে পরিণত হয়েছে, লেন্সের ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে, আর একটা আলোক কেন্দ্রগামী আলোকরশ্মি সোজা চলে গেছে। এরা দুজন যেখানে মিলিত হয়েছে। মজার ব্যাপার, বস্তুকে যেখানেই রাখা হোক না কেন, অবতল লেন্সের ক্ষেত্রে সব সময় প্রতিবিম্বের অবস্থান লেন্সের যেদিকে বস্তু সেই দিকেই গঠিত হবে, অর্থাৎ প্রতিবিম্ব সব সময় অসৎ হবে বা ভার্চুয়াল হবে। প্রতিবিম্ব সব সময় সমশীর্ষ হবে এবং প্রতিবিম্ব যেহেতু প্রতিবিম্বের আকার সব সময় বস্তুর থেকে ছোট হবে, অর্থাৎ ডেমিনিসড ইন সাইজ বা বস্তুর তুলনায় আকারে ছোট প্রতিবিম্ব গঠিত হবে। এটি হলো আমাদের অবতল লেন্স দ্বারা কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তার একটি রশ্মিচিত্র দেখানো হয়েছে। তোমাদের কাজ হলো এই প্রত্যেকটি রে ডায়াগ্রাম অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাদের বৈশিষ্ট্য, প্রতিবিম্বগুলির বৈশিষ্ট্য সমেত, এবং খেয়াল রাখবে এই বৈশিষ্ট্যগুলো থেকেই কিন্তু আমাদের শর্ট কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। কাজে আমাদের উত্তল ও অবতল লেন্সের প্রতিবিম্ব গঠনের বৈশিষ্ট্যগুলি খেয়াল রাখতে হবে। এর পরের অংশে আমরা আলোচনা করেছি জেনারেল ফর্মুলা ফর লেন্স বা লেন্সের সাধারণ সূত্র সম্পর্কে। এই সূত্রটি প্রমাণ করার জন্য আমরা ডায়াগ্রাম 4 বা ফিগার 4টিকে ব্যবহার করেছি, যেটি একটু আগেই তোমাদের দেখানো হয়েছে। এই সূত্র প্রমাণ করার জন্য আমরা খেয়াল রাখবো যে ফোকাল লেন্থ এফ ইজ অলওয়েজ পজিটিভ ফর কনভেক্স লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয় এবং ফোকাল লেন্থ এফ ইজ অলওয়েজ নেগেটিভ ফর কনকেভ লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য সর্বদা ঋণাত্মক হয়। এবার ডায়াগ্রাম থেকে প্রমাণটি কিভাবে করা হয়েছে দেখে নেওয়া যাক। ডায়াগ্রাম থেকে আমরা পাই যে এখানে দুটো ত্রিভুজ আছে পি ও কিউ এবং ত্রিভুজ পি ড্যাশ ও কিউ ড্যাশ। তোমরা প্রত্যেকেই ডায়াগ্রামটি খাতায় এঁকে তারপর প্রমাণটি নিজেরা করবে। ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ পি ড্যাশ ও কিউ ড্যাশ আর কনকারেন্ট ট্রায়াঙ্গেল বা সদৃশকোণী ত্রিভুজ। যেহেতু এখানে দুটি কোণ সমকোণ এবং বাকি কোণগুলি পরস্পরের সমান, ফলে তাদের অনুরূপ বাহুগুলির বা বিপরীত বাহুগুলির অনুপাত সমান। তার মানে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইজ ইকাল টু ও কিউ বাই
ও কিউ ড্যাশ, এটিকে সমীকরণ 1 দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখাতে পারি ত্রিভুজ এ ও এফ এবং ত্রিভুজ পি ড্যাশ এফ কিউ ড্যাশ আর কনকারেন্ট বা সদৃশকোণী ত্রিভুজ। যেহেতু এরা সদৃশকোণী ত্রিভুজ তাই এদের ক্ষেত্রেও অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এ ও বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইজ ইকাল টু ও এফ বাই এফ কিউ ড্যাশ, যেখান থেকে আমরা লিখতে পারি এ ও মানে হচ্ছে পি কিউ এবং পি ড্যাশ কিউ ড্যাশ মানে হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ, তাহলে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইজ ইকাল টু ও এফ বাই এফ কিউ ড্যাশ, এটিকে সমীকরণ 2 দেওয়া হয়েছে। তাহলে 1 এবং 2 এই দুটো সমীকরণের দেখো লেফট হ্যান্ড সাইডে একই রাশি রয়েছে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ, পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ। কাজে এদের দুটো সমীকরণকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে লিখতে পারি ও কিউ বাই ও কিউ ড্যাশ ইজ ইকাল টু ও এফ বাই এফ কিউ ড্যাশ। এবার ডায়াগ্রাম থেকে আমরা এই সমীকরণটিকে সমাধান করছি বা তার মানগুলো বার করার চেষ্টা করছি। কিভাবে? ও কিউ বাই ও কিউ ড্যাশ, ও কিউ বাই ও কিউ ড্যাশ, ও এফ বাই এফ কিউ ড্যাশের জায়গায় আমরা লিখতে পারি ছবি থেকে ও কিউ মাইনাস ও এফ। তাহলে দেখো কি কি জিনিস পাওয়া গেল। ও কিউটা হচ্ছে বস্তু দূরত্ব, তাকে ইউ দিয়ে লেখা হয়েছে এবং উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যেহেতু লেন্সের পিছন দিকে অবস্থিত তাই ও কিউটা ঋণাত্মক। ও কিউ ড্যাশ প্রতিবিম্ব দূরত্ব ভি, সেটা হলো ধনাত্মক, এবং ও এফ হলো ফোকাস দূরত্ব এফ, উত্তল লেন্সের ক্ষেত্রে সেটি ধনাত্মক। কাজেই এই সমস্ত রাশিগুলির মান যদি আমরা ডায়াগ্রাম থেকে তাদের চিহ্ন শুদ্ধ বসাই তাহলে আমরা পাই মাইনাস ইউ বাই প্লাস ভি ইজ ইকাল টু প্লাস এফ বাই প্লাস ভি মাইনাস প্লাস এফ। এই পুরো সমীকরণটিকে এরপর সমাধান করে এখানে দেখানো হয়েছে। সমাধান করলে আমরা পেতে পারি মাইনাস ইউভি প্লাস ইউএফ ইজিক্যাল টু ভিএফ, ইউএফ মাইনাস ভিএফ ইজিক্যাল টু ইউভি। তার মানে ইউএফ মাইনাস ভিএফ উভয় পক্ষকে ইউভিএফ দ্বারা গুণ করে দেওয়া হয়েছে, যেখানে ইউভিএফ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা পেতে পারি সমস্ত কিছু ক্যান্সেল হয়ে গিয়ে 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f, যেটাকে আমরা লেন্সের সাধারণ সূত্র বা লেন্সের সাধারণ ফর্মুলা, জেনারেল ফর্মুলা ফর লেন্স বলে থাকি। 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f। এই প্রমাণটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমরা এই ডায়াগ্রাম এবং এই প্রমাণটি অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। যে সাধারণ সূত্রটি পাওয়া গেল জেনারেল ফর্মুলা ফর লেন্স, দ্যাট ইজ 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f, যেটাকে আমরা লেন্স ফর্মুলা বলে থাকি। এবার এই ফর্মুলাটিকে বিভিন্ন প্রবলেম করার সময় আমরা কিভাবে ইম্প্রোভাইজ করতে পারি সেটা একটু মনে রাখবো। ফর কনভেক্স লেন্স বা উত্তল লেন্সের ক্ষেত্রে অবজেক্ট ডিস্টেন্স বা বস্তু দূরত্ব সবসময় ঋণাত্মক, ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব সবসময় ধনাত্মক। কাজেই সম্পর্কটি দাঁড়াবে 1/v মাইনাস 1/-u ইজ ইকাল টু 1/f। আর উত্তল লেন্সের ক্ষেত্রে এই সম্পর্কটিকে আমরা লিখতে পারি প্রবলেম করার ক্ষেত্রে 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f। ঠিক একইভাবে এই সূত্রটির সামান্য পরিবর্তন আমরা করতে পারি কনকেভ লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে আমরা এর আগের ডায়াগ্রামে দেখেছি যে অবজেক্ট ডিস্টেন্স ইজ ইকাল টু মাইনাস ইউ এবং নেগেটিভ হয়, অবজেক্ট ডিস্টেন্সটা ঋণাত্মক হয়, বস্তু দূরত্ব, ফোকাল লেন্থটাও ঋণাত্মক হয়, ফোকাস দূরত্ব এবং ইমেজ ডিস্টেন্স বা প্রতিবিম্ব দূরত্বটাও ঋণাত্মক হয়, কারণ এরা সবাই লেন্সের পিছন দিকে অবস্থান করে। তাহলে এই মানগুলি যদি আমরা সাধারণ ফর্মুলায় বসাই তাহলে পাবো 1/-v মাইনাস 1/-u ইজ ইকাল টু মাইনাস 1/f, দ্যাট ইজ মাইনাস 1/v প্লাস 1/u ইজ ইকাল টু মাইনাস 1/f। তার মানে 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f। তাহলে প্রবলেম করার সময় কিন্তু এই সূত্রগুলিকে আমরা কিছুটা ইম্প্রোভাইজ করে নেব বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের চিহ্নকে ব্যবহার করে। এবারে চলে এসো দেখে নেওয়া যাক যে লেন্সের এই চ্যাপ্টার থেকে বা টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হিসাবে থাকতে পারে। সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর এক্সাম। প্রথমে যেটা বলা হয়েছে সেই কোশ্চেনটা এরকম, ফর কনভেক্স লেন্স শো দ্যাট, অর্থাৎ একটি উত্তল লেন্সের ক্ষেত্রে দেখাও 1/u মাইনাস 1/v ইজ ইকাল টু 1/f where the symbol has their usual significance, অর্থাৎ যেখানে চিহ্নগুলো তাদের প্রচলিত অর্থ বহন করছে। তাহলে আমরা এই প্রমাণটি করার জন্য, এই প্রশ্নটি একটি পরীক্ষায় এসেছিল, করার জন্য কি করব, প্রথমে জেনারেল ফর্মুলা 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f এটি আগে প্রমাণ করে নেব। এটা প্রমাণ করে নেওয়ার পর আমরা কি লিখব, ফর অবজেক্ট প্লেসড বিটুইন এফ অ্যান্ড অপটিক্যাল সেন্টার, অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি একটি উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে রাখা হয়, আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দু মানে ক্যাপিটাল এফ এবং অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্রের মাঝে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে বস্তু দূরত্ব ইউ হচ্ছে ঋণাত্মক,
প্রতিবিম্ব লেন্সের যেদিকে বস্তু সেদিকে গঠিত হয়, অর্থাৎ অসৎ প্রতিবিম্ব আমরা পাই, সেক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব ঋণাত্মক, কেবলমাত্র ফোকাস দূরত্ব ধনাত্মক। তাহলে এই ধরনের প্রবলেমের সমাধান করতে গেলে আমরা খেয়াল রাখবো যে লেন্সকে, অর্থাৎ এই শর্তে আমরা উত্তল লেন্সকে বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করেছি, তখন ইউটা নেগেটিভ, ভিটা নেগেটিভ এবং এফটাও পজিটিভ। তাহলে এই চিহ্নগুলো লেন্সের সাধারণ সূত্র 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f এ যদি আমরা বসাই, তাহলে আমরা পেতে পারি মাইনাস 1/v মাইনাস 1/-u ইজ ইকাল টু 1/+f। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 1/u মাইনাস 1/v ইজ ইকাল টু 1/f। কাজেই এই ধরনের কিছু ট্রিকি কোশ্চেন তোমাদের থাকতে পারে, আমরা সাধারণ সূত্রটাকে চিহ্ন শুদ্ধ ব্যবহার করলেই এগুলো আমরা পেতে পারি। এছাড়াও আরও কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। প্রুভ দ্যাট দ্য জেনারেল লেন্স ফর্মুলা ফর কনকেভ লেন্স ইজ 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। অর্থাৎ এই সূত্রটাই তোমাদের অবতল লেন্সের ক্ষেত্রে প্রমাণ করতে দেওয়া হতে পারে। For refraction through convex lens, in the radius of curvature is r and focal length is f, then show that r is equal to 2f। অর্থাৎ লেন্সের ক্ষেত্রে বা লেন্সের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে r is equal to 2f, যেখানে r হলো বক্রতা ব্যাসার্ধ, f হলো ফোকাস দৈর্ঘ্য। আরও কয়েকটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলি হলো এরকম। ফর রিফ্র্যাকশন থ্রু কনভেক্স লেন্স, অর্থাৎ উত্তল লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে শো দ্যাট দ্য লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন হয় এম ইজ ইকাল টু মাইনাস i/o ইজ ইকাল টু মাইনাস v/u, এটাও পরীক্ষায় দেওয়া হয়। পরের কোশ্চেন হলো শো দ্যাট দ্য এরিয়াল ম্যাগনিফিকেশন বা ক্ষেত্রীয় বিবর্ধন, এরিয়াল ম্যাগনিফিকেশন বা ক্ষেত্রীয় বিবর্ধন বা ক্ষেত্রফলের বিবর্ধন কোনো একটা প্রতিবিম্বের, তার মানটা হয় এম প্রাইম ইজ ইকাল টু এম স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে রৈখিক বিবর্ধন, তাহলে এম প্রাইম হচ্ছে এম স্কোয়ারের সাথে সমান। এটা শর্ট কোশ্চেনও জিজ্ঞেস করে। পরের কোশ্চেন হচ্ছে শো দ্যাট দ্য লঙ্গিচুডিনাল অর অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন, অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন, অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন, তার পরিমাণ হচ্ছে এম ডবল প্রাইম ইজ ইকাল টু মাইনাস এম স্কোয়ার, যেখানে এম হচ্ছে রৈখিক বিবর্ধন। এর প্রত্যেক ক্ষেত্রেই এমটা কিন্তু লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে আলোক রশ্মির রৈখিক বিবর্ধনকে বোঝাচ্ছে। কাজেই এই ধরনের কিছু প্রশ্ন আমরা পেতে পারি। আর লাস্ট কোয়েশ্চেন যেটা এখানে দেখানো হয়েছে সেটা হলো শো দ্যাট দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইউ ভার্সেস ভি অ্যান্ড 1/u ভার্সেস 1/v ফর কনভেক্স লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে ইউভি এবং 1/u 1/v লেখচিত্রের প্রকৃতি দেখাও। এই ধরনের প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি থেকে বা এই ফর্মুলাগুলি থেকে কিছু নিউমেরিক্যালস আসতে পারে, অথবা এই প্রশ্নগুলি শর্ট কোয়েশ্চেন আকারে দিতে পারে, অথবা এই প্রশ্নগুলিকে ডেরিভেশন আকারেও দেওয়া হতে পারে। কাজেই তোমাদের কাজ হলো এই প্রশ্নের উত্তরগুলি নিজেরা বইয়ের থেকে খুঁজে অবশ্যই বার করবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে। এর পরের ক্লাসে আমরা এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব।